নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা, ডাক বাংলার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় হলো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের কবিতা চারণ কবি, যেটি লিখেছে ভারভারা রাও এবং যেটিকে বাংলায় অনুবাদ করেছে শঙ্খ ঘোষ। এবার এই যে চারণ কবি, এই নামটা সম্পর্কে অনেকে অবগত নয়। এই চারণ কবির অর্থ হলো সেই সব কবি, গীতিকার, নাট্যকার যারা দেশের এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে কবিতা, গান, নাটক ইত্যাদি পরিবেশিত করত এবং তাদের এই নাটক আর গানের মাধ্যমে মানুষেরা স্বাধীনতা, দেশ চেতনা, সমাজ চেতনা প্রভৃতির প্রতি উদ্বুদ্ধ হতো। যারা এই কাজগুলো করত তারাই হচ্ছে চারণ কবি। তাহলে বোঝা গেল চারণ কবি মানে কি। এইবার আমাদের জানতে হবে কে এই ভারভারা রাও। যেই কবিতা লিখেছে ভারভারা রাও, এই নামটা আমাদের একেবারে নতুন শোনা। তাহলে জানতে হবে এই ভারভারা রাও কে। ভারভারা রাওয়ের পুরো নাম হচ্ছে পেন্ডিয়ালা ভারভারা রাও। পেন্ডিয়ালা ভারভারা রাও তিনি একজন শিক্ষক, কবি, সাহিত্যিক। তিনি বহুদিন সামাজিক এবং রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি তেলেঙ্গানার বাসিন্দা। তিনি অন্ধ্র এবং তেলেঙ্গানাতে বহুদিন সামাজিক এবং রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে আমরা জানলাম কবিতার নামের প্রসঙ্গে এবং কবির সম্পর্কে এই মুহূর্তে আমরা জানলাম। তাহলে চলো এইবার কবিতাটা সম্পূর্ণ পাঠ করে দেখি এর মধ্যে কি রয়েছে। বলছে, নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল যখন ফাঁস লাগাচ্ছে গলায়, চুঁয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়, ঘূর্ণিপাকের বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রবল ঝড়, আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাত থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এই লাইনগুলোর মানে কি বলছে কবি? বলছে নিয়ম কানুন যখন সব লোপাট। কোথাকার নিয়ম কানুন যখন সব লোপাট? এই সমাজেরই নিয়ম যখন সব লোপাট হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। কারা লুপ্ত করে? শাসক শ্রেণী। যখন নির্মম অত্যাচার করে সাধারণ মানুষের উপরে, সাধারণ মানুষের যাওয়ার জায়গা থাকে না, তাদের পালিয়ে বাঁচার জায়গা থাকে না, তাদেরকে ধীরে ধীরে কোণঠাসা করে তোলা হয়। সেই সাধারণ মানুষকে যখন তারা তিলে তিলে ধ্বংস করে এই অত্যাচারিত শাসক শ্রেণী, তখন সমাজের কোনো নিয়ম আর থাকে না। সমাজের সমস্ত নিয়ম শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর বলছে, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় ফাঁস লাগাচ্ছে। অর্থাৎ যারা কথা বলতে চাইছে, যারা প্রতিবাদ করছে, যারা বিদ্রোহ করছে, তাদের বাক রুদ্ধ করে দেওয়া হচ্ছে, তাদেরকে জেলে বন্দি করে দেওয়া হচ্ছে, তাদেরকে এতটাই অত্যাচার করা হচ্ছে তাদের উপরে, তারা যেন দ্বিতীয়বার আর এই আন্দোলন করতে না পারে, কিছু বলতে না পারে, শাসক শ্রেণীর সামনে আঙুল উঠিয়ে বলতে না পারে, আন্দোলন করতে না পারে। চুঁয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। অত্যাচারগুলো এতটাই হচ্ছে যেখানে চোখের জল পড়ছে না কিংবা শরীর থেকে কোনো রক্তও বের হচ্ছে না। অর্থাৎ সাধারণ মানুষকে কুরে কুরে ধ্বংস করে দিচ্ছে। যেখানে শারীরিকভাবে কোনো অত্যাচার করা হচ্ছে না, কিন্তু তাদেরকে ভেতরে ভেতরে তাদের সর্বস্ব গ্রাস করে নেওয়া হচ্ছে। এই সর্বগ্রাসী শাসক শ্রেণী ধীরে ধীরে সাধারণ মানুষের কাছ থেকে সবকিছু লুট করে নিচ্ছে। তারপরে বলছে, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। অর্থাৎ এই যে ঘূর্ণিপাক, এই যে দুর্বল মানুষদের কাছ থেকে শোষণ করছে শাসক শ্রেণী, এই যে ঘূর্ণিপাক, জাঁতাকল, এই জাঁতাকল থেকে যে মানুষের ধীরে ধীরে মানুষের রসটুকু শুষে নিচ্ছে শাসক শ্রেণী, এই ঘূর্ণিপাকে কি, যেটা বিদ্যুৎ হয়েছিল এতদিন, সেটা এখন বজ্রের মতো পড়ছে। অর্থাৎ শোষণগুলো প্রথমের দিকে অল্প ছিল, কিন্তু যত সময় যাচ্ছে ধীরে ধীরে এই শোষণের মাত্রাটা অনেকটাই বেড়ে যাচ্ছে। তাই বলছে, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রবল ঝড়। অর্থাৎ এইবার কিন্তু একটা প্রলয়ের সংকেত দিচ্ছে, ধ্বংসের সংকেত দিচ্ছে। যেটা ঝিরঝিরে বৃষ্টি, অর্থাৎ অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, সেটাও এখন ঝড়ের আকার নিয়েছে। তার পরের লাইন কি বলছে? মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। অর্থাৎ মায়ের কষ্টের কান্না,
মায়ের কষ্টের কান্না বুকে নিয়ে জেল থেকে অর্থাৎ জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। যারা এই সমাজে কথা বলতে চেয়েছিল, আন্দোলন করতে চেয়েছিল, তাদেরকে অনেক আগেই কিন্তু জেলের মধ্যে ভরে দেওয়া হয়েছে। জেলের মধ্যে ভরে দেওয়া হয়েছে, তাদের কথা বলার আর জায়গা নেই। কিন্তু তারা তো লেখক, তারা তো কবি, সাহিত্যিক, তাদেরকে এইভাবে আটকে রাখা যায় না। তাদেরকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখে, বন্দি করে রাখা যায় না। তাদের লেখনী সাধারণ মানুষের কাছে ঠিক পৌঁছে যাবে। তাই যতই একটা কবিকে তারা আটকে রাখুক না কেন, তার যে লিপিকার স্বর, তার যে লেখনী, সেটা সাধারণ মানুষের কাছে কিন্তু ঠিকই পৌঁছে যাবে। সেটাই কবি এখানে বলতে চেয়েছেন, যে যতই কবিদের, সাহিত্যিকদের, লেখককে তোমরা এই চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখো না কেন, তাদের লেখনী কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেই। তার পরের লাইন কি বলছে? যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে ভয় পায় ওরা, কয়েদ করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। এই লাইনটার মানে কি বলতে চাইছে কবি? যখন কাঁপন লাগে জিভে, মানুষের কখন জিভে কাঁপন লাগে? যখন মানুষ কিছু বলতে চায়, কোনো কিছু কথা ব্যক্ত করতে চায়, তখনই তো মানুষের জিভে কাঁপন লাগে। তাই এখানে কার জিভে কাঁপন লাগছে? কবির জিভে কাঁপন লাগছে। তাই কবি যখন কথা বলে, কবি যখন কলম চালায়, তখন বাতাসকে মুক্ত করে দেয় সুর। বাতাস মুক্ত করবে কেন? বাতাস বদ্ধ হয়ে আছে কেন? কারণ এই বাতাসে বিষাক্ত বিষ ছড়িয়ে দিয়েছে শাসক শ্রেণী। মানুষকে অত্যাচার করতে করতে মানুষকে ধ্বংস করে দিচ্ছে শাসক শ্রেণী। সেই বাতাসকে, সেই দূষিত বাতাসকে মুক্ত করার জন্য এই কবির, এই গায়কের, এই সাহিত্যিকদেরই কিন্তু প্রয়োজন। তাদের লেখনী, তাদের যে কারুকার্য, তাদের যে শিল্পকলা, সেটাই কিন্তু সমাজে প্রয়োজন। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবির গাওয়া গান, সে কবিকে সব জায়গায় দরকার হয় না, কবিকে জনতার মাঝখানে লাগে না। কবির লেখনী, কবির সেই গায়কের সেই গান বা কবির সেই গান কিন্তু মানুষকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতে যথেষ্ট। কবিকে ভয় পায় ওরা। কারা ভয় পাচ্ছে? শাসক শ্রেণী কবিকে ভয় পাচ্ছে। কারণ এই কবি, তারা ভাবছে এই কবি না আবার হঠাৎ করে নতুন কিছু লিখে ফেলে যা মানুষকে স্বাধীনতার জন্য, মানুষকে সমাজ চেতনার জন্য উদ্বুদ্ধ করতে পারে। তাই এই কবিকে কিন্তু ভয় পাচ্ছে শাসক শ্রেণী। কয়েদ করে তাকে আবার বন্দি করে। সে যতবারই কিছু বলার চেষ্টা করে, তাকে বারবার বন্দি করে। আর কি করে? গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, যেন কিছু ব্যক্ত না করতে পারে। সেই কবির উপরে তারা আরো বেশি করে অত্যাচার চালায়, তার বাক রুদ্ধ করে দেয়। আরো যে অত্যাচার আগে করেছিল, তার থেকে সেই অত্যাচারের মাত্রাটা আরো বাড়িয়ে দেয়, যেন এই কবি কিছু লিখতে না পারে, কোনো কিছু গাইতে না পারে। এর দ্বারা সমাজ যেন কোনো প্রকার সাহায্য না পায়, সেই ব্যবস্থা কিন্তু শাসক শ্রেণী করে। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। কিন্তু যতই কবিকে তোমরা অত্যাচার করো, মারো, তার সাহিত্য প্রতিভাকে কিন্তু তুমি আটকে রাখতে পারবে না। তার যে দেশাত্মবোধক চিন্তা ভাবনা, তার যে কবিতা, সেটা মানুষের কাছে তো আগেই পৌঁছে গিয়েছে। তা সেগুলো দ্বারাই তো তারা সবসময় যেন উদ্বুদ্ধ হচ্ছে। তাই যতই কবিকে তুমি আটকে রাখো, তার লেখনী কিন্তু জনতার মাঝখানে গিয়েই কিন্তু শ্বাস ফেলবে। তারপর কি বলছে? ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে। লাইনগুলোর মানে কি বলছে? এটা কিন্তু শেষ স্তবক, এরপরে আর নেই, এখানে কবিতা শেষ। বলছে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। কবি এখানে আশাবাদী, তিনি বিশ্বাস করেন একদিন এই ফাঁসির মঞ্চ আর থাকবে না, সমস্ত কিছু ভারসাম্য রাখবার জন্য ফাঁসির মঞ্চ একদিন মিলিয়ে যাবে। কিন্তু সেই কবিকে তুমি যে সত্যি কথা বলতে ভয় পায় না, যারা সর্বক্ষণ প্রতিবাদ করে এই সমাজে, তাদেরকে যতই ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও না কেন, তারা কিন্তু মৃত্যুকে ভয় পায় না। তাদের লেখনী মানুষের মধ্যে পৌঁছে দেয়, তারা মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে। আর বলছে আর তুচ্ছ ফাঁসুড়িকে ফাঁস লাগিয়ে দেয়। যারা
এই হত্যা খেলায় যারা মত্ত, যারা মানুষকে ফাঁস লাগিয়ে দিচ্ছে, মানুষকে হত্যা করছে, একদিন তাদের গলাতেই ফাঁস পড়বে, একদিন তাদেরকেই ফাঁসি দেওয়া হবে। কবি কিন্তু এখানে এই কথাটাই বলতেছে, তিনি আশাবাদী যে একদিন যারা ফাঁসুড়ে, অর্থাৎ যারা অন্যের গলায় ফাঁস পড়াচ্ছে, সাধারণ মানুষ, এই সমাজ একদিন তাদের গলায় ফাঁস পরিয়ে দেবে। কবিতাটি এখানেই শেষ হলো। যদি এই কবিতাটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যাতে পরবর্তী কোনো কবিতা পাঠ করতে আমার আরও ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।